বিচার বিভাগ সংস্কারে রোডম্যাপ কি হবে, কোন বিষয়গুলো বেশি গুরুত্ব পাবে, এসব নিয়ে প্রথম বৈঠকেই আলোচনা করেছে কমিশন। কমিশনের চেয়ারম্যান বললেন, ন্যায় বিচার নিশ্চিত করতে বিচারিক আদালতে আগে সংস্কার প্রয়োজন। একই সাথে মাজদার হোসেন মামলার রায় অনুযায়ী বিচার বিভাগের জন্য আলাদা সচিবালয়ও গুরুত্ব তার। সচিবালয় তো এটা তো আসবে, তবে কথা হলো এই একটা ছাড়া আর কি চলবে না। অ্যাডমিনিস্ট্রেশন ছাড়া জুডিশিয়ারি চলবে না, পার্লামেন্ট ছাড়া জুডিশিয়ারি চলবে না। উচ্চ আদালতেও বড় ধরনের সংস্কার চান আইনজীবীরা। তাদের মতে বিচারক নিয়োগে আইন করার বিকল্প নেই। লোয়ার জুডিশিয়ারির চেয়ে বেশি সমস্যা হচ্ছে আমাদের উচ্চ আদালতের বিচারাঙ্গন নিয়ে। এর মধ্যে অনেক মানুষকে নিয়োগ দেওয়া হচ্ছে শুধুমাত্র রাজনৈতিক বিবেচনায়, যারা প্রকৃতপক্ষে এই কাজটি করার জন্য যোগ্যতার মাপকাঠিতে হয়তো উত্তীর্ণ হতেন না। আপনি নিম্ন আদালতের একজন বিচারক নেওয়ার জন্য তার জন্য মৌখিক পরীক্ষা নিচ্ছেন, এমসিকিউ নিচ্ছেন, লিখিত নিচ্ছেন, ভাইভা নিচ্ছেন, কম্পিটিটিভ এক্সাম নিচ্ছেন, তারপরে তাকে নিয়োগ দিচ্ছেন, অথচ সর্বোচ্চ আদালতের একজন বিচারক নিয়োগ হবে না আপনার খেয়াল খুশি মতো। এটা তো হতে পারে না। বিচারকদের দলীয় আনুগত্য ও দুর্নীতিরোধে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলকে সক্রিয় করার পরামর্শ অনেক আইনজীবীর। বিচারকদের দুর্নীতির বিষয় তথ্য দেওয়া এবং ইনকোয়ারিটা সহজলভ্য করতে হবে। এইটা কার্পেটের নিচে ফেলে দিলে হবে না। দ্বৈত শাসন চলবে না, ডোয়ের কি চলবে না। অর্থাৎ বিচার প্রশাসন চলবে মাজদার হোসেনের মামলা রায়ের মধ্য দিয়ে আপনার বাংলাদেশের প্রধান বিচারপতি নেতৃত্বে। শিগগিরই বার কাউন্সিল, আইনজীবী, রাজনীতিবিদ সহ বিভিন্ন অংশীজনের সাথে বৈঠক করবে বলে জানা গেছে বিচার বিভাগ সংস্কার কমিশন। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আমার কলিজা এবং প্লিহা বুকে ছিদ্র হয়ে পিছন দিয়ে বের হয়ে যায়। আমার শেষ পর্যন্ত এটা কেটে ফেলে দিয়েছে আমাকে। ক্ষমতাচ্যুত স্বৈরাচার সরকারের অস্ত্রের সামনে বুক পেতে দিয়েছিল ছাত্র জনতা। অনেকে হয়েছেন শহীদ, আর অনেকেই আহত। হতাহতদের পরিবার স্বজন নিয়ে জাতীয় নাগরিক কমিটির মতবিনিময়ে উঠে আসে নানা অভিজ্ঞতার বর্ণনা। শহীদদের পূর্ণাঙ্গ তালিকা তৈরিতে দেরির অভিযোগও করেন কেউ কেউ। তারা চায় আগামীতে বাংলাদেশ সুন্দর একটা বাংলাদেশ দেখতে, এবং তারা চায় তাদের ভবিষ্যৎ দেখতে। আমার এই ছেলে চাকরি বাকরি এখন না করে দিছে, সবাই না করে দিছে। দেখেন আমার ছেলেকে না করে দিচ্ছে, আমরা কোনো রকম ভাত না খাইতে পারি না। ছেলে ৭১ মুক্তিযোদ্ধাদের তালিকার মতো গণ অভ্যুত্থানে শহীদদের তালিকা যাতে প্রশ্নবিদ্ধ না হয়, সে সতর্কতার বিষয়টি তুলে ধরে জুলাই স্মৃতি ফাউন্ডেশন। এমনও মুক্তিযোদ্ধা আমরা পাই যার মুক্তিযুদ্ধের সময় যার বয়স ছিল ৫ বছর, অথবা যার জন্ম হয় নাই। সেরকম দিকে আমরা এবার চাচ্ছি না। সেক্ষেত্রে আমাদেরকে খুব ভেবে চিন্তে সতর্কতার সাথে আমাদেরকে আগাতে হবে, যাতে। যাত্রাবাড়িকে জুলাই আন্দোলনের লাইট হাউস আখ্যা দেন বক্তারা। প্রতিটি হত্যাকাণ্ডের বিচার, হতাহতদের পরিবারকে পুনর্বাসনের আহ্বান জানান তারা। এবং অন্তর্বর্তীকালীন সরকার, তার কাছে সবথেকে বড় যে দায়িত্ব, সে দায়িত্ব হলো আমরা আগের যে সিস্টেম দেখেছি বাংলাদেশে, এই সিস্টেম আমাদের চলবে না, নতুন সিস্টেম লাগবে। নতুন সিস্টেমের জন্য যা করা প্রয়োজন অন্তর্বর্তীকালীন সরকারকে সেই কাজটা করে যেতে হবে। যারা খুনি রয়েছে, খুনিদের বিচার, এই বিচারের জন্য অলরেডি আমরা ট্রাইব্যুনালে মামলার প্রসেস শুরু করেছি। আমাদের একটা লিগ্যাল টিম গঠন করেছি। যারা আহত রয়েছে তাদের সুচিকিৎসার জন্য আমরা আমাদের একটা ডক্টরস কমিউনিটি উদ্বোধন করেছি। জাতীয় নাগরিক কমিটি বলছে, ছাত্র জনতার আন্দোলনে অন্তত ১৫০০ নিহত হয়েছে। এর মধ্যে যাত্রাবাড়িতে এ পর্যন্ত তালিকাভুক্ত ৪৭ জন। নাগরিক অধিকার ইকরামুল কবির, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ১৯৮৮ সালের পর এমন ভয়াবহ বন্যা দেখেছে শেরপুরের মানুষ। বাড়িঘর, রাস্তাঘাট ও ফসলের মাঠ তলিয়ে যাওয়ায় চরম দুর্ভোগে ৫ উপজেলার ২ লাখ বাসিন্দা। বাড়িঘরে পানি ওঠায় দেখা দিয়েছে খাবার ও বিশুদ্ধ পানির সংকট। বন্যার ৪ দিন পার হলেও এখনও ত্রাণ না পাওয়ার অভিযোগ বানভাসী মানুষের। পানি বিতরণ কম, মানে পানির মধ্যে মানুষ হাহাকার করতেছে, বাড়ি ঘরে কোনো কেউ যাইতে পারতেছে না। বন্যায় চারণভূমি ডুবে থাকায় দেখা দিয়েছে গোখাদ্যের চরম সংকট। রাস্তাঘাট শুয়ে থাকতেছি, সারা বয়ে থাকি, দিন রাতে ঘুম যাই লাগে, গরুর খাওয়ানো লাগে, খাওয়া দাওয়া আমরা কিছু পাই না। আমন ধান সব পানি নিচে, এখন আমরা নিজেরাই খাবো কি গরুর কি খাওয়াবো, এই চিন্তিত পারছি না। ময়মনসিংহের হালুয়াঘাট, ধোবাউড়া ও ফুলপুর উপজেলায় ৪৩,০০০ হেক্টর জমির ধান এখন পানির নিচে। ফসল হারিয়ে নিঃস্ব অনেক কৃষক। ভেসে গেছে ১০,৭৫১টি মাছের ঘের।
40 একরের মতো একটা প্রজেক্ট আছে মাছের, এটা পুরাটাই তলে গেছে। এত পরিমাণ ক্ষতি হয়েছে, পণ্যের ধান নষ্ট হয়েছে, কৃষি জমি নষ্ট হয়েছে। ক্ষয়ক্ষতি নিরূপণ করে কৃষকদের সহযোগিতার আশ্বাস কৃষি বিভাগের। যেগুলো আংশিক নিমজ্জিত, এগুলো তো পানি নেমে গেলে আর সমস্যা নাই। যেগুলো একবারে ক্ষতিগ্রস্ত হবে তখন হয়তো আমরা উপরে লিখবো, যদি সহযোগিতা পাওয়া যায় উপর থেকে। নতুন করে ঘুরে দাঁড়াতে সরকারি বেসরকারি সহায়তা চান ক্ষতিগ্রস্তরা। তানিয়া নাসরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ছাত্র জনতার অভ্যুত্থানে সরকার পতনের পর সহিংসতা, মন্দির ভাঙচুর ও হিন্দু সম্প্রদায়ের ওপর হামলার অভিযোগ এনে এর প্রতিবাদে দেশের বিভিন্ন জেলায় বিক্ষোভ ও মানববন্ধন হয়েছে। এই সময় 210টি বিভিন্ন ঘটনার কথা উল্লেখ করা হয়। শরীয়তপুর, দিনাজপুর, টাঙ্গাইল, নাটোর, নারায়ণগঞ্জ, বরিশালে মানববন্ধন কর্মসূচিতে হামলার অভিযোগ করেন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের নেতারা। তবে এবারের পুজোয় যে কোনো ধরনের হামলার কথা উড়িয়ে দিয়েছে ডিএমপি। তারা বলছে, লোক সমাগম ও স্পর্শকাতর এলাকা বিবেচনায় পূজা মণ্ডপগুলোকে 4 ভাগ করে নিরাপত্তা ব্যবস্থা সাজানো হয়েছে। সবকিছু বিবেচনা করে আমাদের পূজা মণ্ডপগুলোকে আমরা 4টা ক্যাটাগরিতে ভাগ করেছি। একটা হচ্ছে ক শ্রেণীর, একটা খ শ্রেণীর, তারপর আর একটা হচ্ছে মধ্যম, আর একটা হচ্ছে আপনার সাধারণ শ্রেণীর। আকৃতি এবং পূজা মণ্ডপগুলোতে যে আগত দর্শনার্থীর সংখ্যা এবং তাদের যে মণ্ডপগুলোর গুরুত্ব অনুযায়ী। পুলিশ সদর দপ্তর বলছে, পুজো উপলক্ষে যথাযথ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। সিসিটিভি সহ থাকছে সাইবার নিরাপত্তায় বিশেষ টিম। শারদীয় দুর্গাপূজা আসন্ন এবং শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আমাদের পুলিশের পক্ষ থেকে নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। জনসাধারণকে আহ্বান জানাতে চাই যে কেউ যদি কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি করতে চায় তাহলে সাথে সাথেই আপনারা আমাদেরকে জানান। পুজোকে কেন্দ্র করে কোনো গুজব ছড়ালে থানায় ও জরুরি সেবা নম্বর 999-এ জানানোর পরামর্শ দিয়েছে পুলিশ। আরাফাতুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। অক্টোবরের জন্য দেশের বাজারে প্রতি লিটার এলপি গ্যাসের দাম 121 টাকা 32 পয়সা নির্ধারণ করেছে বিইআরসি। এর মধ্যে কাঁচামাল, বিউটেন ও প্রোপেন আমদানিতে জাহাজ ভাড়া ও প্রিমিয়াম খরচ 14.5 টাকার বেশি। মজুদ ও বোতলজাতে প্রতি কেজিতে খরচ 16 টাকার বেশি। বাকিটা মূল্য সংযোজন কর, রিটেইলার ও ডিস্ট্রিবিউটরের কমিশন। বাংলাদেশের চেয়ে ভারত, নেপাল, ভুটান সহ দক্ষিণ এশিয়ার বাজারগুলোতে কম দামে এলপিজি বিক্রি হয়। সেসব বাজারে দামের ওঠানামাও কম দেখা যায়। তো ইন্ডিয়াতে একটা 40,000 টনের সেল করে ওই 40,000 টনের জাহাজ ডেপ্লয় করে ওইখানে হয়তো 30,000 টন বিক্রি করলো, আমাদেরকে 9,000 10,000 দিয়ে তারা মাদার ভেসেলটাকে ডেপ্লয় করে। দ্যাট ইজ ওয়াই মানে ফ্রেট প্রাইসটা এখানে আসলে ভ্যারি করে এবং এটাই মূল কারণ। ফ্রেটটার উপরে এবং ডিউটিটা, এই দুইটার উপরে বেস করে আসলে প্রাইসটা চেঞ্জেস আসে। দেশে এলপিজি খাতে বেসরকারি বিনিয়োগ প্রায় 30,000 কোটি টাকা। বাজারে বিপণন হচ্ছে 20 কোম্পানির সিলিন্ডার। বিশেষজ্ঞরা বলছেন, ন্যায্য দামে রান্নার এলপি গ্যাস মিললে চাপ কমবে প্রাকৃতিক গ্যাসে। হোম ইউজে খুব অ্যাবিউজ হয়, তো যদি এটাকে পাল্টাতে হয় তাহলে আপনার অল্টারনেটিভ এলপিজির অ্যাবান্ডেন্সটা এবং অ্যাভেলেবিলিটিটা বাড়াতে হবে। বেসরকারি খাত নিজের খেয়াল খুশি মতো তারা এই মার্কেটে অলিগোপলি প্রতিষ্ঠিত করেছিল। 27-28টা কোম্পানি মিলিয়ে তারা নিজেদের মতো দাম নির্ধারণ করে বাজার নিয়ন্ত্রণ করত। নিয়ন্ত্রক সংস্থা বিইআরসি বলছে, বিশ্ববাজারে কাঁচামাল ও ডলার দরের ভিত্তিতে প্রতি মাসে দেশে এলপিজির দাম সমন্বয় হয়। ভারতে এলপি মার্কেট অনেক আগে থেকে বিকশিত, এটা ম্যাচুরড মার্কেট। বাংলাদেশের মার্কেট অত ম্যাচুরড নাই, আমাদের পুরাটাই আমদানি নির্ভর। সো আমরা ওই যে সৌদি সিপি যেটা বলতেছি, কন্ট্রাক্ট প্রাইস যেটা, তার উপর নির্ভর করে এখানে ওঠানামা। দেশে বছরে এলপি গ্যাসের চাহিদা 16 লাখ টন। 2030 সাল নাগাদ যা প্রায় দ্বিগুণ হতে পারে। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।